নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না। তিনি কেন ইস্তফা দেবেন? তিনি তো হারেননি। তো এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, দাবি, সেই দাবি নিয়ে তো অনেক সমালোচনা হচ্ছে, অনেকেই অনেক কথা বলছেন। কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে আজব যুক্তি, নির্লজ্জ বেহায়াপনার একটা নিদর্শন, তার ফলে কি বিজেপির নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান আটকে যাবে? মানে নতুন বিজেপি মুখ্যমন্ত্রী কি শপথ নিতে পারবেন না? সেরকম কি কোনো সম্ভাবনা রয়েছে? তা না হলে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিলেন কি না দিলেন এ নিয়ে এত চর্চা হচ্ছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফাটা দিতে চাইছেন না, তার পেছনে তো একটা রণকৌশল রয়েছে, একটা খেলা রয়েছে। কোন খেলাটা মমতা বন্দ্যোপাধ্যায় খেলতে চাইছেন? আসলে কি তিনি বিজেপির নতুন মুখ্যমন্ত্রীকে আটকানোর চেষ্টা করছেন যাতে নতুন মুখ্যমন্ত্রী শপথ না নিতে পারেন? কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন যে শুভেন্দু অধিকারী পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছে, আর শুভেন্দু অধিকারীকে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে বেঁচে থাকতে দেখবেন। এইটা কি মমতা বন্দ্যোপাধ্যায় সহ্য করতে পারবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কি এইটা সহ্য হবে? সহ্য না হওয়ারই কথা। তো বন্ধুরা, প্রথমেই বলে নেওয়া ভালো যে বিজেপি এরই মধ্যে মুখ্যমন্ত্রীর নাম ঠিক করার জন্য কিন্তু কাজ শুরু করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে একদমই বিজেপি পাত্তা দিচ্ছে না। ফলে বিজেপি তার কাজ কিন্তু শুরু করে দিয়েছে। আর সেই কাজটা হলো যে প্রথমেই পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিজেপির পর্যবেক্ষক সুনীল বনশল কিন্তু দিল্লি পৌঁছে গেছেন এবং আজই তার বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে প্রথম বৈঠক হবে। তারপরে তার বৈঠক হবে অমিত শাহর সঙ্গে এবং অমিত শাহই আগামীকাল রাতে কলকাতায় আসবেন। কলকাতায় এসে তিনি বিজেপির সমস্ত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন, আর সেই বৈঠকেই ঠিক হবে যে কে পরিষদীয় দলনেতা হবে। অর্থাৎ যাকে পরিষদীয় দলনেতা করা হবে তিনিই হবেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। আর কে মুখ্যমন্ত্রী হতে চলেছেন বন্ধুরা, সেটা আপনারা জানেন। এবং বিজেপির অন্দরের সূত্রেও কিন্তু তেমনই খবর যে শুভেন্দু অধিকারীকেই পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আগামীকাল অমিত শাহ কলকাতায় এসে বিজেপির বিধায়কদের সঙ্গে বৈঠক করে বেছে নিতে চলেছেন। তারপরেই শুভেন্দু অধিকারী লোকভবনে গিয়ে রাজ্যপালের কাছে সরকার গড়ার আবেদন জানাবেন এবং সেই মতোই রাজ্যপাল নতুন সরকার গড়ার অনুমতি দেবেন এবং সেই সরকার সম্ভবত রবীন্দ্র জয়ন্তী অর্থাৎ 9 তারিখে শপথ নেবে। এখন এই যে শপথ, এই শপথ অনুষ্ঠানের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পাগলামিই বলবো, কেননা মাথা ছিট না হলে তো এই ধরনের কথা হেরে যাওয়ার পরেও ভারতের রাজনীতির ইতিহাসে কখনো কেউ বলেননি। পশ্চিমবঙ্গ তো দূরের কথা, ভারতের রাজনীতির ইতিহাসে এমনটা দেখা যায়নি যে গোহারা হেরে যাওয়ার পরেও কেউ এটা গো ধরে বসে আছে যে তিনি নাকি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না। এখন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না, তাতে নতুন মুখ্যমন্ত্রীর কি শপথ নিতে কোনো অসুবিধা হবে? তো বন্ধুরা, এর উত্তরে যারা সাংবিধানিক বিশেষজ্ঞ তারা যেটা বলছেন যে এতে কোনো অসুবিধেই হবে না। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের এমনিতেই 7 তারিখে মেয়াদ শেষ হচ্ছে, অর্থাৎ যে পুরনো সরকারটা ছিল সেই সরকারের মেয়াদ যেহেতু 5 বছর, ফলে এই আগামী 7 তারিখে আর 2 দিন পরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ শেষ হবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ ছাড়ুন আর না ছাড়ুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় নিতেই হবে।
এখন মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু তার ইস্তফাটা দিচ্ছেন না, যেহেতু তিনি পদত্যাগটা করছেন না, তাতে একটা জিনিস হবে, আর সেটা হচ্ছে ভারতের রাজনৈতিক ইতিহাসের যে শিষ্টাচার, মানে একজন মুখ্যমন্ত্রী হেরে গেছেন, তিনি পদত্যাগ করবেন এবং নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন এবং সেই শপথ অনুষ্ঠানে পুরাতন মুখ্যমন্ত্রীও হাজির থাকবেন। এই যে একটা শিষ্টাচার, সেই শিষ্টাচারটা তিনি ভাঙবেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই ধরনের শিষ্টাচারের যে কোনো মূল্য নেই, সেটা বন্ধুরা নতুন করে বলার কিছু নেই। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে খেলাটা খেলতে চাইছেন সেটা হচ্ছে তৃণমূল পার্টিটাকে ধরে রাখা, তৃণমূল পার্টিটাকে বাঁচিয়ে রাখা। কেননা আপনারা জানেন যে তৃণমূলের আদর্শ বলে কিছু নেই, রাজনৈতিক মতাদর্শ বলে কিছু নেই। আর সেই কারণেই কিন্তু নিন্দুকেরা যেটা বলেন যে তৃণমূল আসলে বেঁচে রয়েছে কাটমানির উপরে, টাকা কামায়ের উপরে। যেদিন থেকে তৃণমূলের টাকা কামায়ের রাস্তা বন্ধ হয়ে যাবে, সেদিন থেকেই কিন্তু তৃণমূল পার্টিটা ভাঙতে শুরু করবে। আর এবারের নির্বাচনের ফলাফল কিন্তু সেই সময়টা তৃণমূলের জন্য সামনে এনে দিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হলো তৃণমূল পার্টিটাকে ধরে রাখা। আর যদি তৃণমূল পার্টিটাই যদি না থাকে, তাহলে ভাইপো কি তাকে ছেড়ে দেবে? ভাইপোর যে পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কি ছেড়ে দেবে? কেননা ভাইপোর তো আবার মুখ্যমন্ত্রী হওয়ার অনেক শখ, আর সেই শখ তখনই পূরণ হবে যদি তৃণমূলটা টিকে থাকে, তৃণমূল পার্টিটা যদি বেঁচে থাকে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই জানেন যে বুড়ো বয়সে যদি পরিবারের হাতে লাঠিঝাঁটা না খেতে হয়, তাহলে তাকে তৃণমূল পার্টিটা বাঁচাতে হবে, ভাইপোর হাতে তৃণমূল পার্টিটা তুলে দিতে হবে। তা সে হাড় ভাঙা হোক, কোমর ভাঙা হোক, যাই হোক না কেন, একটা তৃণমূল পার্টি তো ভাইপোর হাতে তুলে দিতে হবে। তা না হলে ভবিষ্যতে ভাইপো মুখ্যমন্ত্রী হবে কি নিয়ে? ভাইপোর তো আর সেই দম নেই যে পিসির মতো আরেকটা পার্টি তৈরি করে সেই পার্টিকে তিনি বড় করবেন। সেই অভিজ্ঞতাও তার নেই, সেই ক্ষমতাও তার নেই। যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় যতই কুর্সি হারাক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই জানেন যে তার পরিবারকে বাঁচিয়ে রাখতে হবে। ভাইপোর জন্য কিন্তু ভবিষ্যতের খাওয়া পড়ার ব্যবস্থাটা করে যেতে হবে। এখন তৃণমূল পার্টিটাকে ধরে রাখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তো সেই কাটমানির ব্যবস্থা করা সম্ভব হবে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেই সব নেতা কর্মীদের ধরে রাখার চেষ্টা করছেন এই বলে যে তারা তো হারেননি, তারা তো জিতেছেন, আসলে তাদেরকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। এই যে একটা ঢপের ভাষণ, ঢপের বক্তব্য, এই বক্তব্যটা বলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেই সব নেতা কর্মীদের এইটা আশ্বাস দেওয়ার চেষ্টা করছেন যে তৃণমূল আবারও ফিরবে, তৃণমূলের আবারও সুদিন ফিরবে এবং তৃণমূল যারা করবে তারা আবারও টাকা কামাই করতে পারবে। কেননা মানুষ তো তাদের ভোটে হারায়নি, ভোটে তো হারিয়েছে ইলেকশন কমিশন। ফলে মানুষ যে তৃণমূলের প্রতি বিরূপ হয়ে গেছে, এইটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কর্মী সমর্থকদের বুঝতে দিতে চাইছেন না। তাদের এটা উপলব্ধি করতে দিতে চাইছেন না যে মানুষ তৃণমূলকে ছুঁড়ে ফেলেছে। মোদ্দা কথায়, এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে বোকা বানিয়েছেন, বাংলার মানুষের সামনে ঢপ ঝেড়েছেন। এখন তিনি ঢপটা ঝাড়ছেন তৃণমূলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, তৃণমূলের নেতা কর্মীদের উদ্দেশ্যে। আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এত নাটক বলে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই এটাও বলেছেন যে বিচার ব্যবস্থা নাকি তাকে বিচার দেয় না, ইলেকশন কমিশন নাকি তাকে ভোটে জিততে দিতে চায় না, আর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ বলেই ভাবে না। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে একজন মহিলা, সেটা নাকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মনেই করে না। তার জন্যই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পেটে লাথি, পিঠে ধাক্কা, শ্লীলতাহানি, অনেক কিছুই নাকি ক্যামেরা বন্ধ করে করেছে। এখন এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এই বক্তব্যকে তো পুরোপুরিভাবে ইলেকশন কমিশনের তরফ থেকে খারিজ করে দেওয়া হয়েছে। ইলেকশন কমিশনের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে এ ধরনের কোনো ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভবানীপুরের গণনা কেন্দ্রে ঘটেনি। কিন্তু ওই যে বললাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো একটা নাটক করতেই হবে। এতদিন তিনি পশ্চিমবঙ্গের মানুষের জন্য নাটক করেছেন, পশ্চিমবঙ্গের মানুষকে তিনি বোকা বানিয়েছেন। এখন তো তৃণমূল পার্টিটাকে বাঁচাতে হবে। ফলে তিনি এখন তৃণমূলের কর্মী সমর্থক নেতাদের জন্য ঢপের চপ ভাজা শুরু করে দিয়েছেন। আর এমনিতেও তো তেমন কোনো কাজ নেই, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা শুরু করে দিয়েছেন। এখন কথা যেটা হচ্ছে যে তৃণমূলের কর্মী সমর্থক নেতারা কি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঢপের চপ খাবে? কেননা তৃণমূলের নেতা কর্মীরা যারা কিনা মাঠে ঘাটে ঘোরেন, যাদের কিনা মানুষের মুখোমুখি হতে হয়, তারা তো ভালো মতো বুঝতে পারছে যে এবার ভোটে কি হয়েছে।
কেননা তারা নিজেরাই স্বীকার করছেন যে কিভাবে মহিলা ভোট বিজেপিকে ভোট দিয়েছে, কিভাবে সংখ্যালঘুদের একাংশ বিজেপির দিকে চলে গেছে, এবং মানুষ যে কিভাবে হিন্দুত্বকে সামনে রেখে এই পশ্চিমবঙ্গেও একাট্টা হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআরের ঢপের চপকে ছুঁড়ে ফেলে দিয়েছে, সেইটা তো তৃণমূলের নেতা কর্মী যারা সাধারণ সমর্থক তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। ফলে তারা কিন্তু হারটাকে, পরাজয়টাকে এরই মধ্যে স্বীকার করে নিয়েছেন। কিন্তু নেত্রীর তো সেটা করলে চলে না। নেত্রী যদি সেটা করেন তাহলে তো পার্টিটাই উঠে যাবে, কেননা তারা তৃণমূলের সঙ্গে থাকবে কোন স্বার্থে? যে তৃণমূল এতদিন কামাই দিত সেই তৃণমূলের তো আর কামাই নেই। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা নাটক করতেই হতো। আর কেনা জানে যে সর্বগুণ সম্পন্না, সর্বভাষী মমতা বন্দ্যোপাধ্যায় নাটকটা ভালোই পারেন। তো সেই নাটকটাই আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন করেছেন। এখন এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটক, সেই নাটকের উল্টো দিকে শুভেন্দু অধিকারী কি করছেন? তার উল্টো দিকে শুভেন্দু অধিকারী অন্য খেলা খেলছেন। তিনি কি করছেন না, তিনি এরই মধ্যে একেবারে ভবানীপুরে গিয়ে মানুষকে ধন্যবাদ জানাচ্ছেন। এর আগে যেভাবে ভোট প্রচারে বেরিয়ে শুভেন্দু অধিকারী জনসংযোগ সেরেছিলেন, যেভাবে তিনি পদযাত্রা করেছিলেন, সেইভাবেই এদিন যেটা দেখা গেল যে শুভেন্দু অধিকারী ভবানীপুরে গিয়ে একেবারে রাস্তায় হেঁটে মানুষজনকে তার জয়ের জন্য ধন্যবাদ জ্ঞাপন করলেন। এবং সেই যে শুভেন্দু অধিকারীর ধন্যবাদ জ্ঞাপন, তাতেই যা ভবানীপুরে মানুষের ভিড় জমলো, তাতেই যেভাবে ভবানীপুরের মানুষ পথে নেমে এলেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভালো মতোই জানেন যে এই নাটকটার কতটা দরকার ছিল। এই যে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা না দেওয়ার নাটক, সেই নাটকটার কতটা দরকার ছিল। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শুধুমাত্র এমনি এমনি পদত্যাগ করব না বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদত্যাগ করব না বলার পেছনে অনেক কিন্তু ভেবে চিনতে একটা খেলা রয়েছে। আর খেলা ছাড়া যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে পারবেন না তা আগামী কিছুদিনের মধ্যেই প্রমাণ হয়ে যাবে। কেননা খেলা খেলতে খেলতে আর ঢপের চপ ভাজতে ভাজতে মমতা বন্দ্যোপাধ্যায় এমন জায়গায় চলে গেছেন, তার মন মানসিকতা এমন জায়গায় পৌঁছে গেছে যে তিনি কিন্তু এই ঢপের চপ ভাজা মোটেও ছাড়তে পারবেন না। আর সেই ঢপের চপ নিয়েই তিনি কিন্তু আগামী দিনেও খেলবেন এবং সেই খেলাতে যতটা পারা যায় শুভেন্দু অধিকারীকে কাজে ব্যাগরা দেওয়ার চেষ্টা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেত্রী হিসেবে এটাই প্রথম কাজ হবে, শুভেন্দু কিংবা বিজেপির যে সমস্ত কাজ, যে সমস্ত পরিকল্পনা রয়েছে, সেই সব পরিকল্পনা যাতে ভেস্তে যায় সেই চেষ্টাটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবার করবেন। আর তার কারণ হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই জানেন যে তিনি যেসব ন্যাকামি করছেন, তিনি যেসব নাটক করছেন, এইসব নাটক হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে টিকবে না, মামলা করেও কিন্তু কোনো লাভ হবে না। আর সেই কথাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিজেই স্বীকার করেছেন যে এদেশে নাকি তিনি বিচার পান না। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হলো যে ইলেকশন কমিশন ভুল, কেন্দ্রীয় সরকার ভুল, কেন্দ্রীয় বাহিনী ভুল, এমনকি দেশের বিচার ব্যবস্থা মানে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারও ভুল। শুধু কেউ যদি ঠিক হয় তিনি হলেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিই একমাত্র ঠিক, বাকি সবাই ভুল। না হলে ভাবুন যে পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কুর্সি থেকে ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পশ্চিমবঙ্গের মানুষকেও ভুল প্রমাণ করার চেষ্টা করছেন যে না, পশ্চিমবঙ্গের মানুষ নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াতে চায়নি। তাহলে তাকে কে তাড়িয়েছে? তাড়িয়েছে নাকি ইলেকশন কমিশন, তাড়িয়েছে নাকি মোদি শাহ। তো এই হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি। আর এমন যুক্তি নিয়ে আপনারা কি মনে করছেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।